গল্পের শুরুতেই দেখা যায় শহর জুড়ে এক ভয়ঙ্কর তুফান ধেয়ে আসছে। তবে আকাশ থেকে পানি নয়, বরং প্লাস্টিক আর আবর্জনার বৃষ্টি হচ্ছে। তো রাস্তার উপর দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় বারবারা আর তার মেয়ে এই দৃশ্য দেখে পুরো থতমত খেয়ে যায়। তাই বারবারার সাথে সাথেই তার প্রাক্তন স্বামী বার্কেলকে ফোন করলে সে বলে, তোমরা যেখানেই আছো দ্রুত নিরাপদ জায়গায় চলে যাও। কিন্তু তখনই তারা ট্রাফিক জ্যামে আটকে যায়, আর তাই উপায় না দেখে বারবারা তার মেয়েকে পাশের একটা বিল্ডিং এ চলে যেতে বলে। কিন্তু ঠিক তখনই বার্কলে খেয়াল করে একটা বিশাল নোঙর আকাশ থেকে তার মেয়ে ঠিক উপরে পড়তে যাচ্ছে। তাই বার্কলে পাগলের মতো দৌড়ে গিয়ে একদম শেষ মুহূর্তে তার মেয়েকে সরিয়ে নেয়। তো সবশেষে পুরো পরিবার এক হলেও কারো বিপদ তখনও কাটেনি, কারণ পুরো শহরটা তখন প্লাস্টিকে ঢাকা। এমনকি ওই সব ময়লার সাথে 114 বছর আগে ডুবে যাওয়া সেই বিখ্যাত টাইটানিক জাহাজটাও নিউ ইয়র্ক শহরের মাঝখানে চলে আসে। এইসব অদ্ভুত ঘটনার সূত্রপাত মূলত কয়েকজন জেলের হাত ধরে। প্রতিদিনকার মতোই তারা সমুদ্রে মাছ ধরছিল, কিন্তু তখন হঠাৎ তাদের মধ্যে একজন জেলে পানি খেয়ে প্লাস্টিকের বোতল সাগরে ছুঁড়ে মারে। আর এরপর তারা যখন জাল টেনে তোলে, তখন মাছের সাথে সাথে এক অদ্ভুত সামুদ্রিক প্রাণীও তাদের জালে উঠে আসে। প্রাণীটাকে দেখে ভয় পেয়ে জেলেরা সেটাকে বন্দুক দিয়ে গুলি করে দেয়। তো এরপরই দেশ ও পরিবর্তন হলে আমরা বার্কলে নামের এই লোকটাকে দেখতে পাই। তো হঠাৎ এসে সে খবর পায় যে সমুদ্রের মাঝখানে তেল লিক হচ্ছে। তাই তাকে ব্রিটিশ ফৌজের সাথে মিলে সেই তেল পরিষ্কার করার কাজটা দেওয়া হয়। তো নিজের মেয়ে আর প্রাক্তন বউকে বিদায় জানিয়ে সে সার্জেন্ট হ্যানার সাথে এয়ারপোর্টে চলে যায়, আর সেখান থেকে সোজা মিলিটারি প্লেনে উঠে পড়ে। কিছুক্ষণ পরেই সে সমুদ্রের পাশে এক গোপন আস্তানায় পৌঁছায়, যেখানে ওই অদ্ভুত সামুদ্রিক প্রাণীর ডেড বডিটা রাখা ছিল। তো সেখানে গিয়ে জানা যায় যে এই প্রাণীটাকে সমুদ্রের তীর থেকে প্রায় 3 মাইল দূরে পাওয়া গেছে, আর জেলেরা গুলি করার কারণে এই প্রাণীটা এখন মারা গেছে। তাছাড়া জেলেরা এই প্রাণীর ডেড বডিটা ইন্টারনেটে চড়া দামে বিক্রি করার চেষ্টা করেছিল, কিন্তু আর্মিরা পুরো ঘটনাটা ধামাচাপা দিয়ে বডিটা কিনে নেয়, যাতে আর্মিরা ওটার উপরে রিসার্চ করতে পারে। তো জেনারেল পিয়ার্স তখন সবাইকে বলে যে এই ধরনের সামুদ্রিক প্রাণীদের কথা আসলে অনেক পুরনো আমলের রূপকথার গল্প শোনা যেত। এদের প্রজাতিকে বলা হতো হোমো অ্যাকুয়া। তো সায়েন্টিস্টরা যখন বডিটা ভালো করে চেক করে, তখন তারা ওই প্রাণীর গলার নিচে একটা মুক্তো খুঁজে পায়। ঠিক ওই রকমই একটা মুক্তো এর আগে পাওয়া অন্য এক প্রাণীর শরীরেও ছিল। যাই হোক, সবাই যখন সেখান থেকে চলে যায়, তখন বার্কলে সেখানে একাই ছিল, আর ওই প্রাণীটার জন্য তার অনেক খারাপ লাগে। তাই যাওয়ার আগে সে ওই প্রাণীটার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে। তো এরপর সমুদ্রের নিচে থাকা ওই অদ্ভুত জীবদের সাথে যোগাযোগ করার জন্য আর্মিরা তখন পাহাড়ের উপর ক্যাম্প বসায়, আর এক বিশেষ মেশিনের সাহায্যে নিচে সিগন্যাল পাঠাতে শুরু করে। তো ওই দিন রাতে চারিদিকে অন্ধকার হওয়ার পর যখন সবাই ঘুমাচ্ছিল, তখন মর্গান আর সারাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ওই হোমো অ্যাকুয়ার ডেড বডিটা পাহারা দেওয়ার জন্য। রাত তখন প্রায় 2:30 বাজে। তখন হুট করে তাদের দুজনের মনে হয় কোথাও একটা গড়বড় আছে। ঠিক ওই সময় দেখা যায় নিচ থেকে মাটি ফেটে হু হু করে পানি উঠতে শুরু করেছে, আর সারা ওই পানির ভেতরেই ডেবে যেতে থাকে। এটা দেখে মর্গান তাকে বাঁচানোর জন্য হাত বাড়িয়ে দিলেও কোনো কাজই হয় না। কোনো একটা আজব শক্তি সারাকে টেনে একদম নিচে নিয়ে যায়। তো এর কয়েক সেকেন্ডের মধ্যেই মর্গানকেও ঠিক ওই একইভাবে মাটির নিচে টেনে নেওয়া হয়। চোরা বাড়ির মতো ওই পানিতে তলিয়ে যাওয়ার আগে সে সাহায্যের জন্য চিৎকার করলেও কোনো লাভ হয়নি, কারণ বাকি আর্মিরা আসার আগেই সবকিছু শেষ হয়ে যায়। এমনকি ওখান থেকে ওই হোমো অ্যাকুয়া ডেড বডিটাও অদ্ভুত কোনো একটা প্রাণী এসে চুরি করে নিয়ে যায়। তো এরপর যখন অ্যালার্ম বেজে ওঠে, তখন সবাই দৌড়ে এসে দেখে সেখানে মর্গান বা সারা কেউই নেই। জেনারেল যখন রেডিওতে তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, তখন দেখা যায় রেডিওটা মাটির অনেক গভীর থেকে সিগন্যাল পাঠাচ্ছে। আসলে ওই দানবগুলো চলে যাওয়ার পর মাটি আবার আগের মতোই শক্ত হয়ে গিয়েছে। তাই এখানে কি ঘটেছিল তা বোঝার কোনো উপায় নেই। তো জেনারেল পিয়ার্স যখন নিচে ঝুঁকে চেক করছিল, তখন সে মাটির নিচ থেকে মর্গানের হাতটা বেরিয়ে থাকতে দেখে। আর এমন ভয়ানক দৃশ্য দেখে বার্কলে তখন ভালোভাবেই বুঝে যায় যে তাকে অনেক বড় আর বিপজ্জনক একটা মিশনে পাঠানো হয়েছে। তো খানিক বাদে সে অবাক হয়ে জিজ্ঞেস করে, এসব কি হচ্ছে? তখন হ্যানা নামের মেয়ে আর্মিটা তাকে জানায় তাদের টিমের কাজই হলো এই অজানা জীবদের সাথে কথা বলার চেষ্টা করা। তবে এই হোমো অ্যাকুয়ারা কিন্তু কোনো এলিয়েন না, তারা মানুষেরও আগে থেকে এই পৃথিবীতে আছে। হাজার হাজার বছর ধরে তারা সমুদ্রের নিচে লুকিয়ে ছিল, কিন্তু এখন তারা আবারও জেগে উঠেছে।
ফেলছে আর পুরো দুনিয়াটাকে নিজেদের দখলে নিতে চায়। এসব শুনে বার্কলে বলে, দেখুন, আমি আসলে আপনাদের মতো প্রশিক্ষণ প্রাপ্ত কেউ নই। সমুদ্রের নিচে তেল লিক হচ্ছে এমন ইনফরমেশন দিয়েই আমাকে এই মিশনে পাঠানো হয়েছে। তো এটা শুনে জেনারেল তাকে সাহস দেয় আর বলে, ভয় না পেয়ে সামনে যা হচ্ছে সেটা সাহস দিয়ে মোকাবেলা করার চেষ্টা করো। তো যাই হোক, ওই রাতে আর্মি দেখতে পাই একটা হোমো অ্যাকুয়া সমুদ্র থেকে বাড়ির দিকে উঠে আসছে। জেনারেল তখন তার সেনাদের বন্দুক নামিয়ে রাখতে বলে, কারণ সে ওই প্রাণীটার সাথে কথা বলতে চেয়েছিল। আর এরপরেই সেই ট্রান্সলেশন ডিভাইসের সাহায্যে জেনারেল পিয়ার্স ওই অদ্ভুত প্রাণীদের সাথে কথা বলে আর তাদের একটা মিটিং এর জন্য ডাকে। কিন্তু ওই ক্রিয়েচাররা তখন ভীষণ রেগে ছিল, কারণ তাদেরই এক সঙ্গীকে জেলেরা গুলি করে মেরে ফেলেছে। এর উত্তরে পিয়ার্স তখন জানায়, আমিও কিন্তু আমার 2 সৈন্যকে হারিয়েছি। তো এরপর দুই পক্ষের মধ্যে একটা শান্তি চুক্তি বা পিস এগ্রিমেন্ট করা হয়, যাতে তারা একে অপরকে আর কোনো ক্ষতি করবে না। কিন্তু সেই এগ্রিমেন্টের পরেও সেই ফিশম্যান রেগে গিয়ে বলে, আমাদের জাতির সবাই এভাবে লুকিয়ে বাঁচতে বাঁচতে এখন হাঁপিয়ে উঠেছে। আর ঠিক ওই মুহূর্তেই সারা দুনিয়ার মানুষ প্রথমবারের মতো হোমো অ্যাকুয়াদের সবার সামনে আসতে দেখে। তাদের দাবি ছিল মানুষের অনেক আগে থেকেই তারা এই পৃথিবীতে আছে, তাই এই দুনিয়াটা তাদের নিজেদেরই। মানুষ আর ফিশম্যানদের ভেতরে প্রথম অফিসিয়াল মিটিং এর আয়োজন করা হয় লন্ডনে। আর এই মিটিং এর জন্য ওয়াটারওয়ে নামের একটা বিশেষ ব্রিজ বানানো হয়, যেখানে ওই ফিশম্যানরা এসে দাঁড়িয়ে কথা বলবে। তো যখন সবাই নিজের নিজের জায়গায় পৌঁছে যায়, তখন ইঞ্জিনিয়ারদের নির্দেশ দেওয়া হয় ওয়াটারওয়ে চালু করার জন্য। তো এরপরেই দেখা যায় হোমো অ্যাকুয়াদের সাথে সাথে আরো 3টা আজব প্রাণী সেখানে হাজির হয়েছে। একটা বিশাল বড় মাছ, একটা জলপরি আর একটা মানুষের মতো দেখতে অদ্ভুত মহিলা। তো খুব অল্প সময়ের মধ্যে সল্ট নামের ওই ক্রিয়েচারটা মানুষের ভাষা শিখে নেয় আর অ্যাম্বাসেডরের কথা বুঝতে শুরু করে। মিটিংয়ের শুরুতেই সল্ট জানায় যে সে নিজে কেন এখানে এসেছে। সে বলে কিছুদিন আগেই তার সন্তান জন্ম নেওয়ার কথা ছিল, কিন্তু মানুষের জাহাজ থেকে পড়া তেলের কারণে ওই জায়গাটা পুরো বিষাক্ত হয়ে যায় আর এই কারণেই তার সন্তান মারা যায়। তো মিটিং এর পরিবেশ শান্ত রাখার জন্য উকিল জোনাথন বলে, আমরা আমাদের ভুল শুধরে নিতে চাই, কিন্তু সল্ট তাকে পাত্তাই দেয় না। সে পরিষ্কার জানিয়ে দেয় যে সে শুধু বার্কলের সাথে কথা বলেই যে কোনো ধরনের ডিল করতে চাই, কারণ বার্কলে ছিল একমাত্র মানুষ যে ওই মারা যাওয়া হোমো অ্যাকুয়ার প্রতি সম্মান দেখিয়েছিল। তো হোমো অ্যাকুয়া কেন বার্কলেকে তাদের সাথে কথা বলার জন্য পছন্দ করেছে সেটা জানার জন্য কেট নামের এই অফিসার বার্কলেকে জেরা করা শুরু করে। সেই সাথে তারা বার্কলের সমস্ত বায়োডাটা চেক করে দেখতে থাকে। ওদিকে নাছোড়বান্দা সল্ট তখন কোনোভাবেই জোনাথনের সাথে কথা বলতে চাইছেন না, কারণ সল্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে সে কেবল বার্কলের সাথেই কথা বলবে। তো উপায় না দেখে ওই দেশের প্রেসিডেন্ট বার্কলেকে সিলেক্ট করে ফিশম্যান সল্টের সাথে কথা বলার জন্য। তাই বার্কলেকে করা সিকিউরিটির মধ্য দিয়ে হোটেল রুমে নিয়ে যাওয়া হয়। সেই সাথে তাকে তার মেয়ে আর প্রাক্তন বউয়ের সাথেও দেখা করার সুযোগ দেওয়া হয়। তো যখন বার্কলের মেয়ে বারবারা জানতে পারে যে বার্কলেকে হোমো অ্যাকুয়াদের সাথে আলোচনা করার জন্য বেছে নেওয়া হয়েছে, তখন সে যেন পুরো আকাশ থেকে পড়ে। এরপর ঠিক করার সময় অনুযায়ী বার্কলে হোমো অ্যাকুয়াদের সাথে মিটিং করতে যায়। শুরুতে কিছুক্ষণ কথা হওয়ার পর সল্ট কমিটির লোকজনের কাছে টেমস নদীর 1 গ্লাস পানি চাই আর এজেন্টরাও সাথে সাথে গিয়ে 1 গ্লাস পানি নিয়ে আসে। তো যখন পানির গ্লাসটা সবার সামনে আনা হয়, তখন বার্কলে সেটা সল্টকে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সল্ট তখন এক আজব কথা বলে বসে। সে বলে, এই পানিটা তোমার জন্য। এই কথা শুনে বার্কলে পুরো থতমত খেয়ে যায়। সে বুঝতেই পারছিল না যে সে এখন কি করবে। তো পানিটা না খেয়ে সে তার সামনের স্ক্রিনে লিখে রাখা কথা বলতে শুরু করে, কিন্তু সল্ট সাথে সাথেই তাকে থামিয়ে দিয়ে বলে, আমার এই মুখস্থ করা ভাষণ শোনার কোনো দরকার নেই। তাই বাধ্য হয়ে বার্কলে তখন স্ক্রিপ্ট রেখে বলতে শুরু করে, আসলে মানুষের বোকামির কারণে সমুদ্রের পানি এত দূষিত হয়ে গেছে। মানুষের ভুল স্বীকার করে বার্কলে তখন বলে, মানুষই আসলে এই পৃথিবীকে তিলে তিলে বরবাদ করেছে, তবে এখন আমরা সেই ক্ষতিটা পুষিয়ে নিতে চাই। বার্কলের এই সততা দেখে সল্ট তাকে বলে, তোমাকে আমার বেশ পছন্দ হয়েছে। তো ওই দিন রাতে হোটেলের রুমে বার্কলে দেখে তার মেয়ে এখনো জেগে আছে আর সে বুঝতে পারে যে তার মেয়ে আসলে তার বাবার জন্য ভীষণ চিন্তিত। তাই মেয়েকে বুকে টেনে নিয়ে এসে বলে, আমি আমার দায়িত্ব পালন করে তোমাদের কাছে ফিরে আসবো, তোমার বাবার কিছুই হবে না। তো যাই হোক, পরের দিন সকালে যখন তাদের মিটিং আবার শুরু হয়, তখন বার্কলে জানায় যে সারা দুনিয়ার বড় বড় লিডাররা, ক্লাইমেট সায়েন্টিস্ট আর প্রাইভেট কোম্পানিগুলোর সাথে কথা বলেছে। তারা সবাই মিলে সমুদ্রের এই করুণ দশা কাটানোর জন্য এক বিশাল মাস্টার প্ল্যান তৈরি করেছে। সব ডেটা আর ক্যালকুলেশন করে দেখা গেছে যে 2065 সালের মধ্যে তারা সমুদ্রের দূষণ প্রায় 50% কমিয়ে ফেলতে পারবে। কিন্তু যখন সল্ট জানতে পারে যে মাত্র অর্ধেক দূষণ কমাতে মানুষের 40 বছর সময় লাগবে, তখন সে আরো বেশি রেগে যায় আর বলে, তোমাদের এই খামখেয়ালিপনার জন্য প্রতিদিন আমাদের জাতির মধ্যে কেউ না কেউ মারা যাচ্ছে।
সল্ট আরও জানায় যে অতিরিক্ত পানি দূষণের কারণে তাদের লোকজন এখন ঠিকমতো চোখে দেখতেও পারছে না, এমনকি কানে শুনতেও সমস্যা হচ্ছে। তো সল্টের এই কথাগুলো শুনে বার্কলের মনে হয় যে সল্ট তো একদম ঠিক কথাই বলেছে। তাই সে তখন সল্টকে একটা আইডিয়া দেয় যে যদি আমরা দুই প্রজাতি মিলে এই মিশনে কাজ করি তবে হয়তো কাজটা অনেক তাড়াতাড়ি হবে। তো এই কথা শুনে সল্টও একমত হয়ে যায় আর বলে হ্যাঁ, যদি আমরা হাত বাড়াই তবে এই সমস্যার সমাধান খুব দ্রুত হয়ে যাবে। আর ঠিক তখনই হঠাৎ করেই এক ভয়াবহ তুফান শুরু হয়। সেই সাথে সারা দুনিয়ায় সমুদ্রের এক অদ্ভুত পরিবর্তন চলে আসে। এতদিন ধরে মানুষ সমুদ্রের বুকে যত ময়লা আবর্জনা ফেলেছিল, প্রকৃতি যেন তার প্রতিশোধ নিতে সেই সব ময়লা আবর্জনা আবার ডাঙায় ফেরত পাঠিয়ে দেয়। আকাশ থেকে বৃষ্টির মতো প্লাস্টিক আর নোংরা আবর্জনা পড়তে শুরু করে। মানে গল্পের শুরুটা যেখানে হয়েছিল, কাহিনী ঠিক সেখানেই ফিরে আসে। দুনিয়ার দেশগুলোর এত বড় ক্ষয়ক্ষতি হওয়ার পরেও বার্কলে কিন্তু সমুদ্রের ওই প্রাণীদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছিল, কারণ মানুষ খুব ভালো করে জানতো যে এই আজব প্রাণীদের সাথে লড়াই করে জেতা অসম্ভব। তো নিজেদের এত শক্তি থাকার পরেও তখনও মানুষের সাথে সমঝোতার চেষ্টা চলছিল। সে পরিষ্কার জানিয়ে দেয় শান্তি তখনই বজায় থাকবে যখন মানুষ আমাদের 3টে শর্ত মেনে চলবে। সল্টের প্রথম শর্ত ছিল সমুদ্রে কোনো ধরনের দূষণ ছড়ানো যাবে না, আর মানুষের সব জাহাজ চালানো চিরতরে বন্ধ করতে হবে। দ্বিতীয় শর্তটা ছিল আরো কঠিন, ডাঙা আর সমুদ্রের মাঝখানে একটি স্থায়ী বর্ডার বা সীমানা তৈরি করতে হবে, যাতে কোনো মানুষ সমুদ্রের ধারে কাছেও যেতে না পারে। কারণ মানুষ ডাঙায় থাকার জন্য তৈরি হয়েছে, তাই তাদের সমুদ্র বা সমুদ্রের উপরের আকাশে ওড়াওড়ি করা একদমই চলবে না। তো এই কথা শোনা মাত্রই কমিটির মেম্বাররা রাগে ফেটে পড়ে, কারণ জাহাজ বা প্লেন বন্ধ হয়ে গেলে এক মহাদেশের মানুষ অন্য মহাদেশ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। তো যখন সল্ট দেখে যে সেখানে মানুষগুলো বেশি চিল্লাপাল্লা করছে, তখন সে নিমিষেই নিজের গলার আওয়াজ বদলে আরো বড় সাইজে রূপান্তরিত হয়ে সবাইকে ভয় দেখাতে থাকে। তো এতে সবাই ভয়ে চুপসে গিয়ে যখন নিজের সিটে ফিরে যায়, সল্ট তখন আবার নিজের আসল রূপে ফিরে আসে। এরপর সে তার তৃতীয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ শর্তটা বলতে শুরু করে, যা মানুষ আর সমুদ্রের প্রাণীদের মধ্যে শান্তি টিকিয়ে রাখার জন্য সব থেকে বেশি জরুরি ছিল। তো এরপর সল্ট তার তৃতীয় শর্তের সাথে সমুদ্রের কিছু কোঅর্ডিনেটস বা লোকেশনগুলো দেয় আর বলে যে পরের মিটিংটা ঠিক ওই জায়গাতেই হবে। তবে মুশকিল হলো এই লোকেশনে যাওয়ার জন্য বার্কলেকে পানির 5 মাইল গভীরে নামতে হবে, যাতে সে হোমো অ্যাকোয়াদের নিজের বাড়িতে গিয়ে তাদের সাথে দেখা করতে পারে। তো এখন সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল ওই অত গভীরে যাওয়াটা, কারণ 5 মাইল নিচে পানির প্রেসার বা চাপ এতটাই বেশি থাকে যে সেখানে টিকে থাকা অসম্ভব। এমনকি আজ পর্যন্ত কোনো সাবমেরিনই তৈরি হয়নি যা 5 মাইল নিচে পর্যন্ত ডাইভ করতে পারে। শেষমেশ জেনারেল পিয়ার্স আর তার টিমের সাথে বার্কলে একটা স্পেশাল সাবমেরিনে উঠে পড়ে। পানির চাপ সামলানোর জন্য সাবমেরিনের দরজাগুলো বোল্ট দিয়ে একদম শক্ত করে আটকে দেয়া হয়। যাত্রা শুরু করার পর সেই মিটিং পয়েন্টে পৌঁছাতে সাবমেরিনটার প্রায় 2.5 ঘন্টা সময় লাগবে। তো যাওয়ার পথে ওই 6 জন প্যাসেঞ্জার নিজেদের মধ্যে গল্প করছিল যে যদি তারা আজ জ্যান্ত ফিরে আসতে পারে তবে বাড়ি গিয়ে কে কি করবে। বার্কলে তখন দেখে ট্যাড নামের একটা লোক ভয়ে একদম কুকড়ে আছে। তখন সে তাকে শান্ত করার চেষ্টা করে। এর কিছুক্ষণ পরে হুট করে সাবমেরিনটা এক জায়গায় গিয়ে থেমে যায়। পিয়ার্স তখন উপরে থাকা তার টিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে যাতে জানাতে পারে যে তারা নিচে পৌঁছে গেছে, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। ঠিক তখন এই টিমের সবার মনে হলো যে সাবমেরিনটা হঠাৎ খুব দ্রুত মুভ করছে, কিন্তু কি হচ্ছে সেটা কারো মাথাতেই ঢুকছিল না, কারণ উপরের দুনিয়ার সাথে তাদের যোগাযোগ তখন পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে সব থেকে অবাক করা বিষয় হলো যখন তারা বাইরের প্রেসার চেক করলো, দেখা গেল সেখানে প্রেসার একদম স্বাভাবিক মাটির উপরের মতো, অথচ নিয়ম অনুযায়ী 5 মাইল নিচে প্রেসার থাকার কথা ছিল কয়েক গুণ বেশি, যা কোনোভাবেই সম্ভব নয়। তখন হঠাৎ করেই পুরো সাবমেরিনটা সজোরে কেঁপে ওঠে আর সাথে সাথেই সব লাইট বন্ধ হয়ে যায়। বিপদের আভাস পেয়ে সবাই দ্রুত অক্সিজেন মাস্ক পরে নেয়, কিন্তু সাবমেরিনের দরজা খোলার পর সবাই তো পুরো হা হয়ে যায়, কারণ সাবমেরিনের ভেতরে এক ফোঁটা পানিও ঢোকেনি। বাইরে বের হয়ে তারা দেখে যে তারা আসলে এক বিশাল বড় গুহার ভেতরে আছে। আর আশ্চর্যের ব্যাপার হলো সেখানকার তাপমাত্রা একদম পারফেক্ট 21 ডিগ্রি সেলসিয়াস। আর তাছাড়া
বাতাসে অক্সিজেনেরও কোনো অভাব নেই। টিমের সবাই যখন এই আজব জায়গা দেখে অবাক হচ্ছিল, তখনই সল্ট তাদের সামনে এসে হাজির হয়। সে বলে, তোমরাই হলো প্রথম মানুষ যারা সমুদ্রের এত গভীরে পৌঁছাতে পেরেছো। আসলে এই পরিবেশটা শুধু তাদের এখানে আসার জন্যই বিশেষভাবে তৈরি করা হয়েছে, যাতে তারা অক্সিজেন মাস্ক খুলে নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারে। তো এরপর সল্ট তাদের মিটিং রুমে নিয়ে যায়, যেখানে হোমো অ্যাকুয়াদের বড় বড় নেতারা ডাঙা আর সমুদ্রের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার জন্য জড়ো হয়েছে। ওই দিন রাতে কেট তার টিমের এক মেম্বারের কাছ থেকে ফোন পায়। ফোনে সে জানতে পারে যে বিভিন্ন দেশের ডিপ্লোম্যাটরা নিজেদের মধ্যে কিছু একটা নিয়ে কোড ভাষায় গোপন ষড়যন্ত্র করছে। কিন্তু ফোনে কথা বলার সময় হঠাৎ এক স্নাইপার কেটের উপরে হামলা করে বসে, কিন্তু কেটের বয়ফ্রেন্ড নিজের জীবন দিয়ে তাকে বাঁচিয়ে নেয়। ঠিক ওই সময় পানির নিচে ট্যাড নামের সেই লোকটা সল্টকে একটা গিফট দেয়, কিন্তু বার্কলে যখন বুঝতে পারে যে ওই গিফটটা আসলে একটা কভার আর ওর ভেতরে ভয়ঙ্কর কিছু আছে, সে সাথে সাথে সল্টকে বাঁচানোর জন্য ওটার উপরে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এক বিকট শব্দে বোমাটা ফেটে যায়, আর ওই বিস্ফোরণে অনেক ফিশারম্যান আর বার্কলের টিমের সব মেম্বাররাই মারা যায়। সল্ট তখন নিজে বার্কলেকে বাঁচিয়ে ওইখান থেকে কোনো মতে বেঁচে ফিরে আসে। ওদিকে হেডকোয়ার্টারে যখন পানির নিচে সবার মারা যাওয়ার খবর পৌঁছায়, তখন সেটা সাথে সাথে মিডিয়াকে সব জানিয়ে দেয়। আর নিউজের পরেই দুনিয়া জুড়ে একটা এডিট করা ভিডিও ছড়িয়ে দেওয়া হয়, যেখানে বলা হয় সল্ট ইচ্ছা করেই বার্কলে আর তার টিমকে মেরে ফেলেছে, আর এরপর থেকে যে মানুষই সমুদ্রে যাবে তার অবস্থাও ঠিক এমনই হবে। আসলে সত্যিটা ছিল একদম উল্টো। সরকার ইচ্ছা করে দুই জাতির মধ্যে মারামারি লাগানোর জন্য এই নোংরা চাল চেলেছে। ওদিকে সল্ট যখন খুব দ্রুত পানির উপরের দিকে উঠে আসছিল, তখন সে দেখে বার্কলেকে বাঁচানোর জন্য একটা হেলিকপ্টার পাঠানো হয়েছে। বার্কলে ডাঙায় পা দিয়ে সবাইকে আসল সত্যিটা জানিয়ে দেয় যে ওই বিস্ফোরণের পেছনে আসলে ট্যাডের হাত ছিল। কেট বার্কলের কথা বিশ্বাস করলেও বলে যে নিরাপত্তার খাতিরে সল্টকে এখন তাদের জেরা করতে হবে, তাই আপাতত সল্টকে তারা আটকে ফেলে। ওদিকে কেট মরিয়া হয়ে খুঁজতে থাকে যে আসলে কে ট্যাড নামের ওই লোকটাকে টাকা দিয়ে এই কাজটা করিয়েছে। তখন তদন্তে জানা যায় যে ট্যাড আসলে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিল, তাই মরার আগে সে টাকার লোভে যে কোনো জঘন্য কাজ করতে রাজি হয়ে গিয়েছিল। তো সল্টের বুদ্ধি আর বার্কলের বয়ানের কারণে হোমো অ্যাকুয়াদের উপর থেকে সব দোষ উঠে গেলেও প্রশাসন সল্টকে ছাড়তে রাজি হয় না। তারা সল্টকে আটকে একটা লোহার খাঁচায় বন্দি করে ফেলে। যখন বার্কলে জানতে পারে যে তার বন্ধু সল্টকে এখন ল্যাবে নিয়ে গিয়ে তার উপর সব ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট চালানো হবে, তখন সে আর চুপ করে বসে থাকতে পারে না। সে চট করে ওই ট্রাকের চাবিটা নিয়ে নেয় আর ব্যাক গিয়ার দিয়ে ট্রাকটাকে সোজা ধাক্কা মেরে ওই লোহার খাঁচাটা নদীতে ফেলে দেয়। সল্ট খাঁচা থেকে বের হওয়া মাত্রই বার্কলেও নিজের জীবনের ঝুঁকি নিয়ে পানিতে ঝাঁপ দেয়, আর সল্ট তাকে পিঠে তুলে নিয়ে গভীর সমুদ্রে হারিয়ে যায়। তো ওই দিন রাতেই হোমো অ্যাকুয়ারা ইম্পেরিয়াল হাউসে এক জরুরি মিটিং ডাকে। তবে এবার সল্ট নয়, তাদের নেতা হিসেবে আসে টাইড নামের এক বিশাল দেহী সামুদ্রিক যোদ্ধা। সে এসে রাগে ফেটে পড়ে আর বলে, তোমরা মানুষরা এতই নিচু যে স্রেফ আমাদের ফাঁসানোর জন্য নিজের মানুষদেরই বোমা মেরে উড়িয়ে দিলে। কেট যখন তার কাছে ক্ষমা চাই, তখন টাইড গম্ভীর গলায় জিজ্ঞেস করে, সল্ট কোথায়? সল্ট আমাদের জাতের জন্য এখন একজন বিশ্বাসঘাতক, কারণ সে নিজের লোকদের কথা না ভেবে একজন মানুষকে বাঁচিয়েছে। তো তখন সল্ট বার্কলের সাথে পালিয়েছে শুনে টাইড হুকুম দেয় যে যে কোনো ভাবেই হোক সল্টকে খুঁজে বের করে আনতে হবে, আর যদি সল্টকে ফেরত পাওয়া না যায় তবে সমুদ্রের সাথে মানুষের এই যুদ্ধ কেউ আটকাতে পারবে না। তো পুরো শহর যখন পাগলের মতো তাদের খুঁজছে, তখন সল্ট আর বার্কলে এক পুরনো পরিত্যক্ত গুদামে লুকিয়েছিল। বার্কলের সাথে কথা বলার সময় সল্ট হুট করে জিজ্ঞেস করে, তুমি কেন আমার জন্য নিজের জীবন এভাবে ঝুঁকিতে ফেললে? আর ওই মুহূর্তে আবেগের বশে তারা একে অপরকে চুমু দিয়ে ফেলে। আসলে সত্যিটা হলো তারা নিজেদের অজান্তেই দুজন দুজনের প্রেমে পড়ে গিয়েছে। কিন্তু বার্কলে তখন সল্টের জন্য ভীষণ চিন্তিত ছিল। সে সল্টকে অনুরোধ করে, তুমি প্লিজ আবার সমুদ্রে ফিরে যাও। কিন্তু সল্ট জানতো যে সে যদি এখন ফিরে যায় তবে তার নিজের জাতের লোকেরাই তাকে বিশ্বাসঘাতক বলে মেরে ফেলবে। তো সব শুনে বার্কলে ঠিক করে যে তাদের এই শহর ছেড়ে পালাতে হবে। তাই সে তার পার্টনারের সাহায্য নিয়ে এক ছেলের মোবাইল ফোন চুরি করে, যাতে সে তার প্রাক্তন স্ত্রী বারবারার সাথে যোগাযোগ করতে পারে, কারণ এই বিপদে একমাত্র বারবারাই তাদের সাহায্য করতে পারত। কিন্তু বারবারা উল্টো বার্কলেকে সাহায্য করার বদলে ফোন কলটা সরাসরি এজেন্টদের ট্রেস করতে দিয়ে দেয় আর তাদের এক জায়গায় দেখা করতে বলে, যাতে বার্কলেকে তারা খুব সহজেই ধরে
ধরে ফেলতে পারে। তো যখন বার্কলে বুঝতে পারে বারবারা আসলে তাদের জন্য ফাঁদ পেতেছে, তখন সে সাথে সাথে সল্টকে নিয়ে ব্রিজের দিকে দৌড় দেয়। কিন্তু সেখানে আগে থেকেই সৈন্যরা তাদের ঘিরে রেখেছিল। ঠিক ওই সময় কেটের টিমের এক মেম্বার এসে জানায় যে ওই ভিডিওটা একদম নকল ছিল, যেখানে দেখানো হয়েছিল সল্ট মানুষদের উপর হামলা করেছে। এই সত্যিটা জানার পর কেট সাথে সাথেই তার সৈন্যদের পেছনে সরে আসতে বলে, কিন্তু জেনারেল গান্সবার্গ একেবারেই নাছোড়বান্দা। সে বলে যেভাবেই হোক ওই মহিলাকে আটকাতেই হবে। কেট যখন বুঝতে পারে যে জেনারেল সল্টকে যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে, তখন সে সাথে সাথেই তার টিমকে অর্ডার দেয় টার্গেট বদলে ব্রিটিশ সৈন্যদের দিকে বন্দুক তাক করতে। তো যখন দুই দলের সৈন্যরা নিজেদের মধ্যে লড়াই করার জন্য একদম মুখোমুখি, ঠিক তখনই সল্ট এক বিকট চিৎকার দিয়ে সোজা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। আর ওই রাতেই হোমো অ্যাকোয়ারা সমুদ্রের তলা থেকে এক অদ্ভুত আওয়াজ করতে থাকে, যা শুনে শহরের সব কুকুর একজোট হয়ে সমুদ্রের পাড়ে চলে আসে। এরপর জাল ব্যবহার করে সবগুলো কুকুর ধরে সমুদ্রের নিচে নিয়ে যায়। পরের দিন যখন ওই কুকুরগুলোর কথা জিজ্ঞেস করা হয়, তখন টাইড হাসতে হাসতে বলে, ওগুলোকে তো আমরা খেয়ে ফেলেছি, ঠিক যেভাবে তোমরা মানুষরা সমুদ্রের মাছ ধরে খাও, আমরাও তেমনটাই করেছি। অন্যদিকে স্যাটেলাইট ইমেজগুলো ভালো করে পরীক্ষা করার পর সায়েন্টিস্টরা একটা ভয়ঙ্কর তথ্য জানতে পারে। হোমো অ্যাকোয়ারা আসলে ইচ্ছে করে বরফের পাহাড়গুলো গলিয়ে দিচ্ছে। যদি এই অবস্থা চলতে থাকে তবে অ্যান্টার্কটিকা প্রতি বছর 300 বিলিয়ন টন বরফ হারাবে। আর এমনটা হলে খুব অল্প সময়ের মধ্যে সমুদ্রের পানির উচ্চতা 1600 ফুট বেড়ে যাবে, যার মানে হলো পুরো মানব জাতি পানির নিচে ডুবে মারা যাবে। তো এই পরিস্থিতিতে জোনাথন তড়িঘড়ি করে টাইডের সাথে কথা বলতে যায়, যাতে কোনোভাবে মানুষকে বাঁচানো যায়। কিন্তু সেই ফিশম্যান তখন সাব জানিয়ে দেয় যে মানুষের হাতে মাত্র 5 বছর সময় আছে এই গ্রহটাকে ঠিক করার জন্য। যদি এই সময়ের মধ্যে সব ক্ষতি পূরণ করা না হয়, তবে পুরো মানব জাতিকে পৃথিবী থেকে মুছে ফেলা হবে, কারণ মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকার যোগ্যতায় হারিয়ে ফেলেছে। ওদিকে প্রশাসন তখন বার্কলেকে নজরদারিতে রাখার জন্য একটা হোটেল রুমে আটকে রাখে। কিন্তু একদিন হঠাৎ খাবার খাওয়ার পরেই বার্কলে অজ্ঞান হয়ে যায়। আর সেই সুযোগে একদল সায়েন্টিস্ট তার রুমে ঢুকে পড়ে আর তার শরীরে এক রহস্যময় ইনজেকশন পুশ করে তারা তার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয়, যাতে পরে তাকে কোনো একটা মিথ্যা মামলায় ফাঁসানো যায়। তো সায়েন্টিস্টরা চলে যাওয়ার পরপরই বার্কলের জ্ঞান ফিরে আর সে চুপি চুপি সমুদ্রের পাড়ে চলে যায়, কারণ মনে প্রাণে সে শুধু একবার সল্টের সাথে দেখা করতে চেয়েছিল। তো সূর্য ওঠার পর যখন সল্ট পানির উপরে ভেসে ওঠে, তখন বার্কলে দৌড়ে তার কাছে যায়। সল্টকে জীবিত দেখে বার্কলে তখন খুশিতে আত্মহারা হয়ে যায়, কিন্তু তার সাথে পালিয়ে যাওয়ার বদলে সল্ট তখন বার্কলেকে বলে, তুমি টাইডের কাছে গিয়ে একটা নতুন প্রযুক্তির প্রস্তাব দাও, কারণ তা না হলে আমার জাতের লোকেরা পুরো পৃথিবীকে ধ্বংস করে দেবে। এটুকু বলেই সল্ট চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে যাওয়ার আগে সে বার্কলেকে একটা বিদায়ী চুমু দেয় আর গভীর সমুদ্রে মিলিয়ে যায়। বার্কলে দেরি না করে সাথে সাথে কেটের টিমের কাছে যায়, যাতে টাইডকে মেসেজ পাঠানো যায়, কিন্তু ওপাশ থেকে তখন কোনো জবাব আসে না। এর কিছুদিন পরেই সারা দুনিয়ার সমুদ্র সৈকতে লাখ লাখ হোমো অ্যাকোয়ার মৃতদেহ ভেসে উঠতে শুরু করে। ল্যাবে পরীক্ষা করে দেখা যায় যে তারা এক ভয়ঙ্কর ভাইরাসে আক্রান্ত হয়েছে, যার কারণে পানিতে শ্বাস নেওয়ার জন্য তাদের গলার নিচে যে ফুলকা থাকে সেগুলো বন্ধ হয়ে তারা শ্বাস নিতে না পেরে ডুবে মরেছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই ভাইরাসের প্রভাবে শুধু হোমো অ্যাকোয়ারা মারা গেছে, কিন্তু বাকি সব সামুদ্রিক প্রাণী একদম ঠিকঠাক আছে। সব শুনে বুঝে ফেলে এটা নির্ঘাত মানুষের তৈরি কোনো জীবাণু অস্ত্র, আর সে আফসোস করতে থাকে যে কেন আগে এই চালটা বুঝতে পারলো না। তো ওই দিনই কেটের টিম সমুদ্রের অনেক গভীর থেকে একটা সাহায্যের সিগন্যাল পায় আর বার্কলেকে আবারও মিটিং এর জন্য ডাকা হয়। যখন বার্কলে জানতে পারে যে তার সাথে কথা বলতে সল্ট নিজে এসেছে, তখন সে খুশিতে কেঁদেই দেয়। কিন্তু সল্টকে জড়িয়ে ধরতে মন চাইলেও সে সবার সামনে সেটা করতে পারছিল না। তো এরপর আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করা হয়। সল্ট তখন ভারী গলায় জানায় যে তাদের প্রজাতির মাত্র 10% লোক এখনো বেঁচে আছে। সে আরো বলে, যারা এই কাপুরুষের মতো ভাইরাস দিয়ে আমাদের উপর হামলা করেছে, প্রকৃতি নিজেই তাদের সাজা দেবে। তো এই দুই জাতির মধ্যে সম্পর্কটা আবার ঠিক করার জন্য কেট তার বুদ্ধি খাটায় আর একটা বিশেষ জায়গা বেছে দেয়। সে তাদের বলে, তোমরা সবাই মিলে এই জায়গাটায় থাকতে পারো, কারণ এটা হলো পৃথিবীর সব থেকে গভীর সমুদ্র। এখানে মানুষের ছড়ানো কোনো ময়লা আবর্জনা নেই আর তোমাদের কেউ বিরক্তও করবে না। তো চলে যাওয়ার আগে সল্ট বলে, আমরা এই লড়াইটা শেষ করছি, কারণ যারা বেঁচে আছে তারা মানুষের এই জঘন্য রূপ দেখে বড্ড ভয় পেয়ে গেছে। আমরা মানুষের সাথে পাল্লা দিতে পারবো না, কারণ মানুষের মতো শয়তানি আর চালাকি করা আমাদের রক্তে নেই। তো হোমো অ্যাকোয়ারা চলে যাওয়ার সাথে সাথেই দেখা যায় গ্রেট হলের সেই বিশাল গ্লাস প্যানেলগুলোতে ফাটল ধরতে শুরু করেছে আর হলের ভেতরে থাকা সবাই তখন প্রাণ বাঁচাতে এদিকে ওদিকে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। কিন্তু বার্কলে একদম শান্ত হয়ে বসেছিল। সে যেন নিজের শেষ
শেষ মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল। তবে ঠিক ওই সময় একজন সহকর্মী এসে বার্কলিকে উদ্ধার করে সেখান থেকে বের করে আনে। আর ওই দিনই কেট বার্কলের মেডিকেল টেস্টের রিপোর্ট হাতে পায়, আর সেটা দেখে সে পুরো থতমত খেয়ে যায়। রিপোর্টে দেখা যায় বার্কলের ডিএনএ পুরোপুরি বদলে গেছে, আর তার জিন এখন হোমো অ্যাকোয়াদের মতো হয়ে গেছে। সব জেনে কেট সিদ্ধান্ত নেয় যে বার্কলেকে সমুদ্রের তীরে নিয়ে যাওয়া উচিত, যাতে সে আবারও সল্টের দেখা পায়। তো সমুদ্রের পাড়ে যাওয়ার পর সল্ট যখন বার্কলেকে কিস করে, তখনই এক অলৌকিক কাণ্ড ঘটে যায়। দেখা যায় বার্কলের গলার নিচে হুট করে ফুলকা গজিয়ে উঠেছে, যার মানে হলো সে এখন মানুষের মতো ডাঙায় নয়, বরং হোমো অ্যাকোয়াদের মতো পানির নিচেও অনায়াসেই শ্বাস নিতে পারবে। তখন বার্কলের সামনে সুযোগ ছিল নিজের ভবিষ্যৎ বেছে নেওয়ার, আর সে এক মুহূর্ত দেরি না করে সিদ্ধান্ত নেয় যে সে সল্টের সাথে গভীর সমুদ্রেই নিজের বাকি জীবনটা কাটাবে। আর ঠিক এখানেই ঘটে সাম্প্রতিক সাড়া জাগানো সিরিজ দ্য ওয়ার বিটুইন ল্যান্ড অ্যান্ড সি এর সিজন 1 এর। সিরিজটি কেমন লেগেছে সেটা জানাতে একেবারেই ভুলবেন না। বার্কলে আর সল্টের পরবর্তী জীবন কেমন হবে বা মানুষের উপরে তারা কিভাবে প্রতিশোধ নিবে সেটা থাকবে পরবর্তী এপিসোডগুলোতে। তাই এই সিরিজের পরবর্তী অংশ দেখতে চাইলে কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।